সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকার ও সুরকার রনক রায়হান। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনার অনেক পপুলার শিল্পীদের গান লিখেছেন এবং সুরও করেছেন। সো রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে আপনার? রিসেন্ট অনেকগুলো কাজ করা হয়ে গেছে, কিছু রিলিজের অপেক্ষায় আছে, কিছু মিউজিক চলমান আছে, কিছু এরকম অনেকগুলো প্রজেক্ট হাতে আছে। আপনি প্রথম কোন গান দিয়ে অভিষেক ঘটিয়েছিলেন বা কোন গানটি আপনি সুর করেছিলেন বা লিখেছিলেন? আমি প্রথম অবস্থায় যখন শুরু করি তখন আমার সৌভাগ্য হয়েছে যে তখন তো অ্যালবাম ছিল, তো অ্যালবামের সময় অনেকগুলো 10টা-12টা করে গান থাকে, বিভিন্ন গীতিকারের গান থাকতো তখন। তা আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় আশরাফ উদাস ভাইয়ের কণ্ঠে এবং মমতা জাফর কণ্ঠে একটি অ্যালবামে অনেক বড় বড় যারা বাংলাদেশের পপুলার গীতিকার আছেন, যাদের গান শুনে শুনে বড় হয়েছি, তাদের সাথে একই অ্যালবামে আমার প্রথম লেখা একটি গান আসে। এবং সবচেয়ে মজার বিষয় এবং ভালো লাগার বিষয় হচ্ছে আমার লেখা গান যেই গানটি ছিল সেই গানটির নামই শিরোনাম হয়েছিল অ্যালবামটির। কি ছিল গানটির শিরোনাম? ওইটি ছিল প্রাণের বন্ধু নামে একটি অ্যালবাম ছিল, ওই অ্যালবামের গানটিও, অ্যালবামটির নামও শিরোনামও করা হয়েছিল এটা। আচ্ছা, এবং আমরা জানি যে আপনার লেখা গানে সাবিনা ইয়াসমিন ম্যামও গান গেয়েছেন, এটা অনেক বড় একটি বিষয়। আর সেই জায়গা থেকে সেই অনুভূতিটা আপনার জন্য কেমন? আসলে অনেক মজার অনুভূতি এবং অনেক সুন্দর অনুভূতি, এবং সেটা হচ্ছে উৎসাহেরও একটা বিষয়, যে সাহসের একটা বিষয়। যখন ওনার সাথে আমি কাজটা সাকসেসফুলি করতে পেরেছি তখন আমার মনে হয়েছিল যে না, আমি অগ্রসর হই। বাউল শিল্পী শফি মণ্ডল পীড়িত বড়ই কষ্ট একটি আপনার লেখা গানও তিনিও গেয়েছেন। সো এই যে এই ফোক গানের প্রতি আপনার যে যে আগ্রহটা বা যে আপনাকে যে টানে ফোক গানটা এত বেশি কেন টানে আপনাকে? আসলে আমার শুরুটা, আমি গ্রামের ছেলে, তো আমি ছোট থেকে বড় হয়েছি যে গ্রামগঞ্জে যেসব জারি সারি গানগুলো হতো সেগুলো শুনে শুনে আমি সেগুলোর প্রতি খুব আমার একটা আগ্রহ ছিল। ছোটবেলায় আমি আমাদের এখনো প্রচলিত কিছু কিছু অঞ্চলে আছে যে যাত্রা জারি এসব গান হয় শীতের মৌসুমে। তো আমি তখন ছোট ছিলাম, আমাদের অঞ্চলেও হতো। তো আমি প্রতিদিন রাত জেগে মানে পালিয়ে পালিয়ে চলে যেতাম সেসব গান শোনার জন্য। তো আমার কাছে ভালো লাগতো মাটির গানগুলো। তখন থেকেই আমি ফোকে এবং মাটির গানে খুব, মানে আমি অন্যদিকে ট্রাই করলেও করি সেটা প্রয়োজনে বা কখনো কারো ডিমান্ড অনুযায়ী ট্রাই করি, কিন্তু আমার নিজের থেকে যেটা আসে সেটা ওই ফোকের প্রতি আমার ওইভাবেই দুর্বলতাটা কাজ করে বেশি। আচ্ছা, আপনার বড় হওয়া কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ভোলাতে। আমি ছোট থেকে বড় হয়েছি বেশিরভাগ সময়টা চিরঙেই, কিন্তু আমি গানের টানে যে আমি একটা কিছু হব, সেই গানের টানে আমি ঢাকায় চলে আসি। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা গীতিকার সুরকার রয়েছেন তারা যে ধরনের কাজ করেন, এই কাজ দিয়ে যে পারিশ্রমিকটা তারা পান সেটা দিয়ে কি আসলে জীবন নির্বাহ করা সম্ভব কিনা? এটা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং খুব প্রয়োজনীয়, আমাদের এটা বলা উচিত আজকে আপনার এই মাধ্যমে। হয় কি যে অনেকের জন্য এটা কষ্টের হয়ে যায়, আমরা যারা এটা পেশাগতভাবে নিয়েছি আমাদের জন্য কষ্টের হয়ে যায়। তো যারা পৃষ্ঠপোষকতা করেন এবং সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের দেশের বাহিরে অন্য অন্য রাষ্ট্রে যেমন রয়্যালিটি সরকারিভাবে, এবং হচ্ছে কোম্পানিরা যেমন আমাদের কাছ থেকে এককালীন একটা গান নিয়ে নেওয়ার পরে আর আমাদেরকে এখান থেকে আর কোনো, তারা যে কোটি টাকা লাভ করলো সেখান থেকে আমাদেরকে তারা শেয়ার করে না আমাদেরকে কোনো কিছু। কিন্তু আমরা চাচ্ছি যে হ্যাঁ, একটা সিস্টেম হোক যে আমরা যে সবসময় যেন একটা বেনিফিট বা রয়্যালিটি সিস্টেম আসুক আমাদের দেশে, যে আমরা যেন যতদিন, এখন তো গানটা হচ্ছে এরকম যে একটা গান যখন ডিজিটাল প্ল্যাটফর্মে তোলা হয়, প্রকাশ করা হয়, তখন এটা তো আজীবন চলবে, যতদিন থাকবে ততদিন চলবে। তো এই রয়্যালিটিটা আমরা যেন পাই, সেরকম কিছু হলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, গান লেখার যে অভ্যাসটা এটা কিভাবে এসেছিল? এটা আসলে প্রথম অবস্থায় তো আমি শিল্পী হওয়ারই ট্রাই করছিলাম যে আমি নিজে গান গাইবো। আচ্ছা, তো যখন জানতে পারলাম যে না, আমার দ্বারা আসলে ওরকম হবে না, আমার গান গাওয়ার মতো কণ্ঠ নেই, মানুষ গান শুনে কণ্ঠ থাকতে হয়, কণ্ঠে সুর থাকতে হয়, সেই সুর আমার নেই, যে একটা ভালো লাগা থেকে মানুষ যে গান শুনবে সেই ভালো লাগার মতো সুর আমার নেই। তো তখন আমি গানের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, গান কোনোভাবেই ছাড়বো না, কোনো না কোনোভাবে আমার গানের সাথে থাকতেই হবে। তো সেই থেকে ট্রাই করা, যেহেতু আমি গাইতে পারবো না, আমি লিখতে তো পারবো,
তখন থেকে ট্রাই করা আর কি, গানের সাথে যুক্ত হয়ে যাওয়া লেখালেখিতে। এবং সেই সাথে আগুন, ডলি শান্তনী, গুণী গুণী শিল্পীরা আপনার লেখা গানে গান গেয়েছেন, সো সেখান থেকে এই অভিজ্ঞতা বা সেই এক্সপিরিয়েন্স আপনাকে কতটুকু অনুপ্রাণিত করে? অনেক অনেক অনুপ্রাণিত করে, কারণ হচ্ছে শুধু ডলি আপু না, সাবিনা ইয়াসমিন আপু, তারপরে আগুন ভাইয়া, তারপরে হচ্ছে কিরণ চন্দ্র রায়, এরকম বাংলাদেশের অনেক বড় বড় স্টারদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আমার আছে। তো ওনাদের সাথে যখনই আমি কাজ করি তখনই আমার মনে হয় যে আমি এটা আমি যেই প্রফেশনটা বেছে নিয়েছি সেটা অনেক সময় হয় না যে আমার মনে হয় আমি কি করছি, কিন্তু যখন এরকম বড় বড় স্টারদের সাথে যখন কাজ করি, গুণী শিল্পীদের সাথে যখন কাজ করি, তখন আমার মনে হয় যে না, আমি ঠিক পথে আছি, আমি পারবো, আমি ট্রাই করি, আরও এগিয়ে যাই, তখন কাজ করার আরও আগ্রহটা বাড়ে। আচ্ছা, আপনি কি শিল্পীর চাহিদা মতো গান করেন নাকি আপনার লেখা গানে শিল্পীরা গান? না না, আসলে এমনটা হয় না, আমরা আমাদের মতো করেই ট্রাই করি। তো দেখা যাচ্ছে তারপরে প্রত্যেকটা শিল্পীর, প্রত্যেকটা কোম্পানি যারা আছে, চ্যানেলগুলো বা লেভেলগুলো আছে, তারা তাদেরও কিছু পছন্দ থাকে, তারা বলে দেয় যে আমরা এই টাইপের চাই, এরকম চাই, তাদের ভালো লাগলে তারা নেয়, ভালো না লাগলে তারা বলে যে আমরা একটু এইভাবে চাচ্ছি, সেইভাবে করে ট্রাই করি। আচ্ছা, অনেক সময় আমরা অনেক শিল্পীদের দেখি, সেই শিল্পী যে গানই গান সেটাই হিট হয়ে যান। আবার অনেক সময় দেখা যায় যে অনেক শিল্পী অনেক দিন ধরে গান গাচ্ছেন কিন্তু তার কোনো গান হিট হচ্ছে না, হঠাৎ করে একটা পুরনো গান হিট হয়ে গেল। এই যে দর্শকদের গ্রহণ করার যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে দেখেন এবং এটা কতটুকু আসলে কোন ওয়েতে যায়? যে অনেকে থাকে যার প্রত্যেকটা গানই হিট হচ্ছে, আবার অনেকের যারা অনেক ভালো গান গাচ্ছেন কিন্তু হিট হচ্ছে না। না, আসলে এই ব্যাপারটা হচ্ছে কি, আমি মনে করি যে কিছু ব্যাপার থাকে সময়ের সাথে, সমোপযোগী কাজ করতে পারলে সেগুলো খুব মিস করে খুব কম, বেশিরভাগই দেখা যাচ্ছে যে হ্যাঁ, সমোপযোগী যদি করা যায় গান মিস খুব কম হয় ধরে। আবার অনেকে আছে যে গান করেই যাচ্ছে হচ্ছে না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তার লাকেরও একটা বিষয় থাকে, ভাগ্যের একটা বিষয়। ভাগ্য যদি না থাকে আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ না চাইলে তো কোনো কিছুই হয় না। হ্যাঁ, তো আসলে অনেকের ওইভাবে ভাগ্য ফেভার না করলে হয় না। আর একটা তো বললামই যে সমোপযোগী কাজ করতে পারলে মিস হওয়ার চান্স খুব কম থাকে। আচ্ছা, আমরা একটা সময় অ্যালবামে গান শুনতাম রেডিওতে, তারপর সিডি ডিভিডিতে আসছি, এখন আসছি আমরা মিউজিক ভিডিওতে। সো এই যে পরিবর্তনটা, এই ক্ষেত্রে যে একটা সময় শুধু শোনার ব্যাপার ছিল, এখন দেখারও ব্যাপার হয়েছে, গানের কি কোয়ালিটি কমে গেছে কিনা বা গানের সেই জায়গাটা কি কমেছে কিনা, যে দেখার বিষয়টা বেশি হয়ে গেছে? না, দেখার বিষয়টা আগেও ছিল, আপনার মিউজিক ভিডিও তো অনেক আগের থেকেই আসছে। তো এখন যেটা হচ্ছে যে পরিবর্তন যে আসছে সেটা হচ্ছে ভিডিওটা তো আসছেই, কিন্তু ভিডিওতে আসার পরেও একটা বিষয় ভালো হয়েছে, সেটা হচ্ছে যেমন আগের যেই কাজের যে কোয়ালিটি, মিউজিকের যে কোয়ালিটি, ভিডিওর যে কোয়ালিটি, সব থেকে এখন অনেক ডিফারেন্ট এবং অনেক আপগ্রেড হয়েছে, অনেক ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি। আচ্ছা, আপনার পছন্দের গীতিকারকে বা সুরকারকে? আমার পছন্দের গীতিকার, আমি মনে হয় আমি আরও একদিন একটা প্রোগ্রামে বলেছিলাম, আমার পছন্দের এবং আমি সবসময় যার গান শুনি, এখনও সময় পেলে যখন গান শুনতে ইচ্ছে হয়, তো আমার দুইজন ব্যক্তি আছে। একজন হলেন আমাদের শ্রদ্ধেয় রফিকুজ্জামান স্যার, ওনার গান আমি সবসময় শুনি, ওনার বিশেষ করে ফিল্মের গানগুলো। আর আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের মধ্যে আমি একজন লোকের গান শুনি, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, ওনার গানও আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমি ওনাদেরকে একটু আইডল মনে করি। আচ্ছা, আপনার অবসর সময় কাটে কিভাবে? আমার তো অবসর সময় শুধু গান নিয়ে ঘাটাঘাটি, গান নিয়ে, হয়তো গান শুনি, না হয় গান লিখি, গান নিয়ে ভাবনা চিন্তা সব সময়। আচ্ছা, তো এই গানের লেখা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার? আসলে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি জীবনের শেষ পর্যন্ত গান করতে চাই, গানের পাশাপাশি অন্য কোনো কিছু করব। আমি চাইলে চাকরি করতে পারতাম, একটা বিজনেস করতে পারতাম, আমাকে কখনো টানে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমার মতো একজন মানুষকে আপনারা এখানে ডেকেছেন, আমি খুব খুশি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।